আজ মহান ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন আপনারা জানেন ঢাকার রাজপথে তৎকালীন স্বৈরশাহীর বিরুদ্ধে ভাষার অধিকার এবং মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাদের সালাম, বরকত, রফিক সহ অসংখ্য শহীদেরা রক্ত রঞ্জিত করেছিলেন আমাদের ভাষার স্বাধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের ২১-এর অহংকার শীর্ষক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এই বিশেষ আয়োজনে দেশ বিদেশের এবং কাছে দূরের যে সমস্ত দর্শকবৃন্দ এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ২১শে ফেব্রুয়ারি জাতীয় জীবনে আমাদের অনেক অহংকারের দিন, আমাদের অনেক আত্মগৌরবের দিন, আমাদের ভাষার মর্যাদা রক্ষার দিন। আমাদের জাতিগতভাবে আমাদের অনেকগুলো দিবস অনেক গুরুত্ব বহন করলেও ২১শে ফেব্রুয়ারিকে আমরা আমাদের সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক, জাতীয় এবং ফ্যাসিবাদ এবং গণতান্ত্রিক বিরোধী আন্দোলনের প্রেরণার উৎস এবং আতুরঘর হিসেবে চিহ্নিত করতে পারি, কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করতে পারি। এই দিবসের গুরুত্বকে সামনে রেখেই আমরা মূলত আজকের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। ২১-এর অহংকার শীর্ষক এই বিশেষ আলোচনা সভায় আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং বিশিষ্ট ব্যবসায় প্রশাসন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নসরুল কাদির। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। তিনি হচ্ছেন দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব জাহিদুল করিম কোচি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই স্টুডিওতেই আলোচনা সভার শুরুতেই আপনাদের কাছে জানতে চাইব যে ২১শে ফেব্রুয়ারির আসলে জাতীয় জীবনে আমাদের ভাষার স্বাতন্ত্র্য রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, গণতান্ত্রিক আন্দোলনের একটা স্পিরিট হিসাবে, একটা অনুপ্রেরণা হিসাবে এই দিবসের গুরুত্ব সম্পর্কে আমি প্রথমে জনাব নসরুল কাদির সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। এই দিনে আমাদের এই মাতৃভাষা, মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের তরুণ প্রাণ, যাদের নাম বললেন সালাম, বরকত, রফিক, জাব্বারেরা প্রাণ দিয়েছিলেন এবং রাজপথকে রঞ্জিত করেছিলেন তাদের বুকের তাজা রক্ত দিয়ে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি জানেন 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন থেকে পাকিস্তানের শাসকরা চেয়েছিলেন তাদের উর্দু ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য। এবং 1948 সালে মার্চ মাসে কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব বলেছিলেন, উর্দু, অনলি দ্য উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এর পরবর্তীতে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বলেছিলেন, উর্দুই হবে একমাত্র ভাষা এবং সেটাই রাষ্ট্রীয় ভাষা হবে। এবং তার প্রতি উত্তরে আমাদের তরুণ সমাজ তখন সঙ্গে সঙ্গে উত্তর বলছে নো নো নো। তখন থেকে আমাদের তাদের ভিতরে বিপ্লবের চেতনা শুরু হয়, আন্দোলন শুরু হয়। সে আন্দোলন আস্তে আস্তে গড়াতে 1952 সালে আসে। 52 সালের জানুয়ারিতে আমরা প্রথম দিকে ওরা বিপ্লব শুরু করে এবং 30শে জানুয়ারিতে ওরা ঢাকায় বিক্ষোভের আয়োজন করে, সংগ্রাম করে এবং 31শে জানুয়ারিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটা পরিষদ গঠন হয় এবং তারা 21শে ফেব্রুয়ারিতে ঢাকা রাজপথে বিক্ষোভ মিছিল এবং সর্বস্তরে ধর্মঘট ঘোষণা দেয়। তারই প্রতিবাদে এবং সেটাকে রুখে দেওয়ার জন্য সেই শাসক গোষ্ঠী, পাকিস্তানের সেই ফ্যাসিস্ট বাহিনী, তারা ওই দিন ঢাকায় 144 ধারা জারি করেন এবং তারা চেয়েছিল তাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সেটাকে তারা রুখে দিয়েছে। 140 ধারাকে ভঙ্গ করে তারা দর্জন করে মিছিল বের করে এবং প্রথম শহীদ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে আজকে আমাদের শহীদ মিনার আমাদের স্থাপিত হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন আমি তার সরাসরি উত্তরে এখন আসতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের 52-এর যে 8ই ফাল্গুন 21 ফেব্রুয়ারি 1358 বঙ্গাব্দ যে বিপ্লব বা যে আমাদের শহীদ দিবস, মাতৃভাষা দিবস যেটাকে আমরা বলছি, সেটা আসলে আমাদের অনেক কিছু দিয়েছে,
অনেক আন্দোলনের আমাদের সূত্রপাত করেছে, বীজ বপন করে দিয়েছে। ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সবগুলো মানে সেই মুক্তিযুদ্ধের পর আমাদের কিছুদিন আগে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান হলো, আমি মনে করি সবগুলো চেতনা কিন্তু মূল দাবিদার কিন্তু আমি মনে করি ১৯৫২-এর ভাষা আন্দোলন। এবং সেখান থেকে আমরা যারা বাঙালি, এখন আমরা বাংলাদেশ, আমরা শিখেছি কীভাবে মাতৃভাষার জন্য জান দিতে হয়, কীভাবে দেশমাতৃকার জন্য জান দিতে হয়। আমাদের জনাব জাহিদুল করিম প্রতি সাহেবের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, এবারের ২১শে ফেব্রুয়ারি আসলো মানে অনেকগুলো অনুষঙ্গকে সাথে নিয়ে। একটা হচ্ছে আমরা একটা দীর্ঘ অনিশ্চয়তার পর, অনিশ্চিত যাত্রার পর, ফেসিবাদের অবসানের পরে ১৮ মাস পর আমরা একটা জাতীয় জীবন, একটা অত্যন্ত প্রশংসিত এবং শান্তিপূর্ণ নির্বাচন করলাম। আবার এদিকে দুদিন আগেই শুরু হয়েছে অলরেডি আমাদের পবিত্র রমজান, এবং পবিত্র রমজানের আগের দিনই আমাদের একটা দীর্ঘদিন পর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকার ক্ষমতা গ্রহণ করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তো এই ধরনের একটা প্রেক্ষাপটে আমাদের সামনে আজকে উপস্থিত ২১শে ফেব্রুয়ারি, এটা একটা জাতীয় জীবনের গুরুত্বটা আরও বাড়িয়ে দিল অনেকগুলো অনুষঙ্গের কারণে। এই ব্যাপারগুলোকে সামনে রেখে আপনি ২১শে ফেব্রুয়ারিকে কীভাবে মূল্যায়ন করবেন? সর্বপ্রথম ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা। ২১-এর ভাষা আন্দোলন যে ৫২ শুরু হয়েছিল, এই আন্দোলনের কিন্তু রেস কিন্তু এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সব কিছুর মধ্যে কিন্তু ২১শে ফেব্রুয়ারির প্রভাব আপনারা দেখতে পেয়েছেন। এবারের যে গত আন্দোলনে অগস্টের যে আন্দোলন, সরকারের যে পতন, এই পতনের ২১-এর চেতনাকে সবচেয়ে বেশি কাজে লেগেছিল। এই ২১-এর চেতনায় সবসময় দেখলাম আমরা যে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ সব কিছুর মধ্যেই ২১-এর চেতনাকে মানুষ ধারণ করে। ২৪-এর গণ অভ্যুত্থানে মানুষ কিন্তু ২১-এর চেতনাকেই ধারণ করেছে। এই ধারণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ নির্বাচন হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে। ৫২-র ২১শে ফেব্রুয়ারি প্রথম আমাদের রক্ত দিয়েছিল আমাদের ছাত্র সমাজ, তারুণ্য প্রতিবাদ করেছিল তারুণ্য। ২৪ সালের ৫ই আগস্টে, জুলাই আগস্টের যে আমরা যে বিপ্লব বলি, ছাত্র গণ অভ্যুত্থান, ওটা তো কিন্তু আমাদের তরুণরা, ছাত্র সমাজরা এগিয়ে আসছিল। ছাত্র সমাজই প্রথম। এবং আজকে যিনি কয়দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের মানুষের কাছে তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত। তো সুতরাং আমরা কি মনে করতে পারি যে ২১-এ আমাদের যে শহীদেরা তরুণের রক্ত দিয়েছিলেন, ২৪-এ আমাদের যে তরুণের রক্ত ছিলেন, তাদেরই একজন প্রতিনিধি এখন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে ক্ষমতায় আসছেন? আমরা কি মনে করব সামনের দিকে আমাদের জাতীয় জীবনে ২১-এর যে আবেদন, ২১-এর যে মর্যাদাবোধ, এটা আরও বাড়বে এবং আমরা সুপ্রতিষ্ঠিত হবে জাতীয় জীবনে? আমরা কি প্রত্যাশা করতে পারি? অবশ্যই প্রত্যাশা করতে পারি। আপনারা জানেন যে গত ১৭ বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে থাকেন। উনি দেশের বাইরে থেকেও ওনার যেই রাজনৈতিক প্রজ্ঞা এবং ওখান থেকে যেই ওনার পদ্ধতি ছিল এবং রাজনৈতিক যে প্রশিক্ষণের মাধ্যমে সবাই তরুণ, বিএনপির যারা জড়িত ছিলেন তরুণরা, তাদেরকে যেভাবে উনি এই আন্দোলন সংগ্রামে নিয়েছেন, সব কিছুই কিন্তু মধ্যে ২১-এর চেতনা ছিল। এবং উনি সবসময় ওখান থেকে ডিরেকশন দিতেন। এবং এখনও দেখবেন যে উনি এখন দেশে এসে যে ধরনের মানে পদ্ধতি উনি চালু করতে চাচ্ছেন এবং করেছেন অলরেডি, আমি মনে করি আরও করবেন। তো এগুলা কিন্তু সব কিছুই তারুণ্যের যে ওনার মধ্যে প্রতীক, সেই তারুণ্যেই অনেক কাজ করেছে। এই কাজের জন্যে কিন্তু আজকে আপনাকে আমি মনে করি যে এদেশের তরুণ সমাজ যে ২৪-এর তারুণ্যের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, আমার মনে হয় সরকারের হাত দিয়ে সেটা পূরণ করা সম্ভব। এটা এই কারণে আপনি দেখবেন যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, সেখানেও দেখবেন ওদের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্য। কারণ আমি এটা বুঝতে পারি, আপনারা হয়তো উনি নিজেই যেমন তরুণ, ওনাকে যেমন তারুণ্যের প্রতীক বলা হয়, উনি তরুণদের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে দেখতে চাচ্ছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে ভোটার সংখ্যা, তার কিন্তু একটা মেজরিটি হচ্ছে এখন তরুণ সমাজ। এবং তাদের চাওয়া পাওয়া, তাদের দাবি দেওয়া ভিন্ন। তারা নতুন বাংলাদেশে নতুন কিছু চায়। আমি মনে করি তারেক রহমান সাহেব সেটা বুঝতে পেরেছেন এবং বোঝার চেষ্টা করছেন।
সেই কারণে মন্ত্রিপরিষদ গঠনেও সেই জায়গায় উল্লেখযোগ্য তাদেরকে সংখ্যক তরুণ মন্ত্রীদের নিয়েছেন, যারা এই তরুণদের মুখের ভাষা বুঝতে পারবে, যারা এই তরুণদের চোখের ভাষা বুঝতে পারবে, তাদের মনস্তত্ত্বকে বুঝতে পারবে, এবং তাদের মাধ্যমে তিনি নতুন বাংলাদেশকে নতুন করে সাজিয়ে নিতে চান, যাতে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হয়, আগামীর বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়, আগামীর বাংলাদেশ যেন একটা অন্যরকম স্বাতন্ত্র রূপ লাভ করে। আচ্ছা, আমরা একটা দিকে আপাতত একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেটা হচ্ছে যখন আমরা 1947 সালের আপনার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা ধর্মীয় সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা দুটো রাষ্ট্র হলো, ভারত এবং পাকিস্তান। বাংলাদেশ আমরা কি বলতে পারি একটা সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, স্বকীয়তা এবং সাংস্কৃতিক স্বকীয়তাকে কেড়ে নেওয়ার জন্য একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা একটা সংখ্যালঘিষ্ঠের ভাষা সংখ্যাগরিষ্ঠের উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা হ্যাঁ, করছিল? আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, তারপরও তাদের যে সংখ্যালঘুদের ভাষাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ওরা বারবার বলছেন উর্দু অনলি দ্য উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন তারা আসলে রাজনৈতিক কারণে তাদের একটা রাজনৈতিক দূরদর্শিতা ছিল, তারা সুদূর প্রসারী ছিল, তারা চেয়েছিল তো তাদের আধিপত্য এখানে বিরাজ করবে, এবং তারা এইভাবে এখান থেকে চলে যেতে হবে, এবং তাদেরকে আন্দোলনে মাথা নত করতে হবে। আপনি জানেন 1956 সালে তারা বাধ্য হয়েছে আমাদের 52-এর আন্দোলনের ফলে তাদের সংবিধানে রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলাকেও সমান মর্যাদা দিতে হয়েছে। কিন্তু তারা সেটা তার আগে বুঝতে অনুধাবন করতে পারেনি যে বাঙালিকে তারা আসলে বুঝে উঠতে পারেনি। বাঙালি যখন আন্দোলন করে, যখন বিপ্লব করে, যখন তারা দেখে তারা কোনো কিছুর সঙ্গে তারা কম্প্রোমাইজ করে না, এবং তাদের যে চেতনা, সেই চেতনা তারা আসলে উপলব্ধি করতে ভুল করেছেন। সেই জন্য তারা সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠের উপর তাদের যে রাষ্ট্রভাষা উর্দু সেটা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের তরুণ সমাজ, তখনও তরুণ সমাজ, আজকে যে 24-এর কথা বলতেন তরুণ সমাজ, 71-ও তাই হয়েছিল, এবং সেটা আমাদের 52-তেও তাই হয়েছে, এবং এই তরুণ সমাজ তখন কিন্তু তাদের এই চক্রান্তকে রুখে দিয়েছিল। এবার 140 তারা ভঙ্গ করেছিলেন। দেখেন কৌশল কী ছিল তখন, 10 জন করে মিছিল করেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারা একবার গুলিতে আমাদের একজন বরকতের মাথার খুলি উড়ে গিয়েছিল, কিন্তু তারা পিছপা হয়নি। আন্দোলনে তারা জয়লাভ করেছে, তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে, এবং পাকিস্তানকে তাদের পরাজয় মানতে হয়েছে। আমি জনাব জাহিদুল করিম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে একের পর এক স্বাধিকারের যে আন্দোলন, এগুলোর কি মূল উৎস আমরা কি 21শে ফেব্রুয়ারি বলতে পারি না? আমি তা প্রথমেই বলেছি যে 52-এর ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধের 69-এর গণ আন্দোলনও দেখলাম, তখন দেখেছি, তখন আমরা তো সম্পৃক্ত হয়ে গেছিলাম, সেখানেও কিন্তু 21-এর চেতনা। 71-এর মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি কাজ করেছে। এরশাদ পতনের আপনারা দেখেছেন, তখনও কিন্তু আপনার এই মানে 21 আমাদের জাতীয় জীবনে সবসময় হাজির হয়। ওইটা হচ্ছে আমার এবং আন্দোলনের বিপ্লবের বীজ বপন করেছিল। 24-এর যে ভয়াবহ গণ অভ্যুত্থান, মহাবিপ্লব আমরা যেটাকে বলি, যে প্রতিদিনের একটা ফ্যাসিস্ট সরকারের পতনেতে, এটার মূল শক্তি হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবং এই 21শে ফেব্রুয়ারি এই স্বৈর শাসনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু এই 21শে হচ্ছে আমাদের মূল শক্তি। এই প্রসঙ্গে আমার মনে হয় আমাদের একটা জিনিস বোধহয় আমাদের নজর আনা দরকার, আলোচনায় আসা দরকার, সেটা হচ্ছে দীর্ঘদিন পরে হলো ইউনেস্কো জাতিসংঘের একটা ইম্পর্টেন্ট অর্গান 1999 সালে আমাদের সারা পৃথিবীব্যাপী সাংস্কৃতিক এবং স্বাধিকারের ঐতিহ্য রক্ষার জন্য যে সংগঠনটি কাজ করে, সেটা হচ্ছে ইউনেস্কো, জাতিসংঘের যে একটা ইম্পর্টেন্ট অর্গান সংস্থা। 1999 সালের দিকেই প্রথম তারা স্বীকৃতি দান করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই সারা বিশ্বব্যাপী তারা কিন্তু আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা বিশাল এক স্বীকৃতি, আমাদের গৌরবের ব্যাপার অবশ্যই। এবং আপনারা, আমার মনে হয় আলোচনা প্রসঙ্গে আজকে আরও বেশি আমাদের ইয়ে করা দরকার, আপনার দৃষ্টিপাত করা দরকার, সেটা হচ্ছে সারা পৃথিবীতে এখন যে জরিপ আছে সেটা হচ্ছে 40% মতো ভাষা পৃথিবী থেকে অলরেডি হারিয়ে গেছে, পৃথিবী থেকে অলরেডি 40। এবং এই সারা পৃথিবীব্যাপী আদিবাসীর এবং মূল অধিবাসীদের যে ভাষাগুলো আছে, ভাষাগত স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য রক্ষার জন্য ইউনেস্কো যে পদক্ষেপ নিয়েছে, আমার মনে হয় আমরা আজকের এই আলোচনা সভা থেকে ইউনেস্কোকে আবার নতুন করে স্বাগত জানাতে পারি। স্বাগত এবং ধন্যবাদও জানাতে পারি আমরা। তাদের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি, এবং 2000 সাল থেকে সেটা রাষ্ট্রীয়ভাবে আমরাও পালন করে থাকি, সারা বিশ্বও পালন করে থাকেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। 21শে ফেব্রুয়ারি তো আমরা দেখছি, কিন্তু যখন 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গটা আসে তখন কিন্তু যারা আন্দোলন অংশগ্রহণ করেনি, ওই ধরনের রাজনৈতিক নেতৃত্বের উপর
নেতৃত্বকে নিয়ে একুশের অহংকার এবং একুশের ক্রেডিটটা দেওয়ার একটা প্রসেসটা আমরা ইতিহাস বিকৃতির একটা প্রসেসটা লক্ষ্য করি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি কি মনে করেন? অবশ্যই আমরা যে কোনো একটা অর্জনকে ব্যক্তিগত বা কোনো একটা দলের পক্ষে নিয়ে যেতে চেষ্টা করি, তখন সেটার আসলে তার যে একটা গাম্ভীর্য সেটা হারিয়ে যায়। এবং আমরা যে আমাদের পরবর্তী কারণ 21শে ফেব্রুয়ারি ছিল একটা সার্বজনীন আন্দোলন। সার্বজনীন, এবং আমাদের পরবর্তী জেনারেশন যাদের জন্য আমরা পৃথিবী রেখে যেতে চাই, আমার পরে আমার যারা উত্তরসূরি হয়ে থাকবে তাদের জন্য একটা ভুল মেসেজ আমরা রেখে যাই। তাদেরকে আমরা ইতিহাস সম্বন্ধে কনফিউজ করে যাই, ওদের ভিতরে আমরা সন্দেহ উদ্বেগ করি। যেভাবে 1971-এর ব্যাপারে করা হয়েছে গত 16-17 বছর, 21শে ফেব্রুয়ারির ক্ষেত্রে তা হয়েছে, 69-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে রাষ্ট্র একটা যথাযথ ভূমিকা রাখা উচিত, যাতে এই ইতিহাসগুলি যথাযথ ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন রাষ্ট্রের কাছে সেটাকে বা সমাজের কাছে, জনসাধারণের কাছে উপস্থাপন করা, যেন এই সমাজে আমরা যারা বাস করি, আবাল বৃদ্ধ বনিতা এবং যে যে তরুণ সমাজের কথা আমরা বলি, তারা যেন সঠিক ইতিহাসটা জানতে পারে, এবং সেটা যেন অন্য যখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেন ইতিহাস পরিবর্তন না হয়, অথবা কোনো ব্যক্তি বা দলীয় গোষ্ঠীর কাছে সেটা যেন একটা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে পরিণত না হয়, এবং তাদের অর্জিত বা একার একটা কৃতিত্ব যেন এই যে সংস্কৃতি সেটা থেকে যেন আমরা বেরোতে পারি। আপনি জাহিদুল করিম কোসি সাহেব কি বিষয়টা লক্ষ্য করেছেন? কারণ বারবার বদরুদ্দিন উমর সাহেবের মতো ব্যক্তিত্বরা, যারা আলোকিত মানুষ এবং বিশিষ্ট প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা বারবার কিন্তু বলছেন 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন নিয়ে এক ধরনের বিকৃতি লক্ষ্য করা হচ্ছে, এবং রাজনৈতিক নেতৃত্বকে ফেসিবাদের শাসনকালেও আমরা দেখছি কিন্তু একটা বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বকে এনে পুরো 21-এর ক্রেডিট দেওয়ার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আপনি কি ব্যাপারটা নিয়ে আপনি কি? অবশ্যই আপনারা তো গত 17 বছর তো আপনারা যারা রাষ্ট্র ক্ষমতা ছিলেন, আপনারা 21শে ফেব্রুয়ারিকে কীভাবে বিকৃত করেছে, এর আগে কিন্তু এ ধরনের তো কখনো চেষ্টা করা হয়নি। সবাই কিন্তু 21কে নিয়ে এগিয়েছিল। আপনার 2008 সালের পর থেকে একটা 21-এর চরিত্রকেই পরিবর্তন করার একটা চেষ্টা প্রতি বছর আসলে আমরা তা দেখতাম। তরুণদের বিদ্রোহের কারণেই এই 21 প্রস্ফুটিত হয়েছে। 24-এর 5ই আগস্টে ফেসিবাদের পতন হয়েছে। এটা আপনাকে সবাইকে ধারণ করতেই হবে। এবং পাকিস্তানের যে শাসক গোষ্ঠী, তাদের যে পরাজয় ছিল 21-এর কারণেই কিন্তু। 21 কিন্তু এমন উদ্দীপ্ত করতো মানুষকে। প্রতিবার আসলে আপনারা দেখেন, আমরা যখন 21-এর প্রভাত ফেরিতে যাই, রাতের বেলায় যখন 21-এ শহীদ মিনারে যাই, আমাদের হৃদয়ে একটা অন্য প্রস্ফুটিত হয়। সেজন্যই বলছি 21 কখনো মাথা নত করেনি। 21 সমস্ত বিদ্রোহ মূলত আমাদেরকে মাথা নত না করা শিখিয়েছে, এবং 21 কিন্তু আমাদেরকে শিখিয়েছে বিদ্রোহ করার, বিপ্লব করার। আমি এখনো বিশ্বাস করি যে ভবিষ্যতেও কোনো ফেসিবাদ যেন কায়েম না হয়, 21 যেন সমুন্ন থাকে। মানে আমাদের স্বাধিকার, আমাদের ভাষা, আমাদের স্বাতন্ত্র্য কেড়ে নেওয়ার কোনো প্রচেষ্টা যদি আসে সামনে জাতীয় জীবনে, তাহলে 21 আমাদের আবার সামনে চলে বারবার 21 হাজির হবে। এটাই আমাদের চেতনার মূল উৎস। যে চেতনা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাদের তরুণরা 52-র 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়েছিলেন, অথবা 48 সাল থেকে প্রতিবাদ শুরু করেছিলেন, আমরা কিন্তু আজকে এত বছর পরেও কিন্তু সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন করতে পারিনি পুরোপুরি। আমরা 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা আনুষ্ঠানিকভাবে 21কে স্মরণ করি, শহীদদের স্মরণ করি, যতবা এই শহীদের জীবন ধারণের প্রেরণাই যদিও আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন বারবার অনুপ্রেরণা যোগায়। আমরা কিন্তু অন্য সময় আমরা তাদেরকে ভুলে যাই, 21-এর পরে আমরা তাদের খেয়ালই রাখি না। এই ব্যাপারটাকে আমরা কিভাবে, আমার মনে হয় কিভাবে আমাদের ঠিক, মানে আমাদের ইতিহাসটাকে কিভাবে ঠিক করা যায়? 21শে ফেব্রুয়ারি পরের দিন, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি রাতে, এক রাতের মধ্যে কিন্তু শহীদ মিনার করা হয়েছিল ঢাকাতে। তখনও কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু অত্যাচার চালিয়ে যাচ্ছিল। আমাদের যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন যেই ভাষার জন্য, সেই ভাষা কি আপনি দেখেন, আমরা কি কাম্য জায়গায় পৌঁছাতে পেরেছি? এখন টেলিভিশনে বলেন, আপনি বিভিন্ন অন্যান্য মাধ্যম, রেডিওতে বলেন, যে সমস্ত অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠান হয়, দেখবেন আমার এই বাংলা ভাষাকে, এই মায়ের ভাষাকে বিকৃতভাবে ব্যবহার করে। নাটকের ডায়লগগুলো আমি কি বলতে পারি যে বিখ্যাত সঙ্গীত, কিন্তু আমরা তো আসলে ভুলেই যাচ্ছি তাদেরকে, ভুলে যাচ্ছি। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলে সেই মাসটা অথবা বিশেষ কয়েকটা দিন আমরা এটাকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি, এটা নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি, আমরা খুব বেশি ব্যস্ত হই। কিন্তু আমি মনে করি আমাদের এই
পুরো বছরটাই যদি আমরা এই বাংলা ভাষার জন্য আমরা একটু একটু করে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্ষদে যেখানে এই বাংলা ভাষার প্রচলন আমাদের আছে, সেখানে যদি আমরা সেটাকে তার ঠিক জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় তাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি এবং তার ঠিক মর্যাদায় তাকে দিয়ে প্রতিষ্ঠা করতে পারি, তাকে দিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এবং আমাদের যারা উত্তরসূরি, যারা আমাদের যে তরুণ সমাজ, তাদের কাছেও কিন্তু আমরা বাংলা ভাষা মনে হয় ঠিকমতো আমরা পৌঁছাতে পারছি না ঠিকমতো। আমরা হচ্ছে আমরা অপসংস্কৃতি বা আমাদের আকাশ সংস্কৃতির মাধ্যমে আমরা এই বাংলা ভাষাটা কিন্তু মনে হয় ধীরে ধীরে আবারও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেটা বুঝে উঠতে পারছি না। আমি মনে করি আমাদের সবার সজাগ হওয়া উচিত। আমরা যেন কোনো আকাশ সংস্কৃতির খপ্পরে না পড়ে আমরা যেন আমাদের মাতৃভাষা, যারা আমরা রক্তে স্নাত, রক্ত দিয়ে যেটাকে আমরা অর্জন করেছি, সেটাকে যেন আমরা আরও সমৃদ্ধ করতে পারি সরকারের পক্ষ থেকে, এবং যারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন এটার প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আরও সজাগ হওয়া উচিত। এই বিষয়ে আমি আমাদের জাহিদুল করিম কোচি সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করবো। জাতি হিসেবে কি আমরা মানে আমাদের ললাটে অথবা পিঠে কি অকৃতজ্ঞতার তকমা লেগে যাচ্ছে? 21-এর পর আমরা 21 ভুলে যাই। এটাকে আমরা কীভাবে প্রতিস্থাপন করতে পারি? আমাদের এই ব্যাপারটাকে আমরা কীভাবে শুদ্ধ করতে পারি, কারেকশন করতে পারি? না, আমরা আসলে 21-কে ভোলা যায় না এবং ভুলেও না তো। হ্যাঁ, আমাদের ওই যে এখন যে গতানুগতিক একটা ধারা, সেই ধারা। আর আপনি এর আগে যখন দেখবেন 71 পরবর্তী পর্যায়ে 69-এর গণ আন্দোলন দেখছে, সবসময় কিন্তু 21-এ কিন্তু আমাদের চেতনাকে ধারণ করতো। এই সমস্ত জাতি আজকে উন্নতির চরম শিখরে। আপনি যদি জার্মানের কথা বলেন, আপনি যদি চায়নার কথা বলেন, আপনি যদি জাপানের কথা বলেন, আপনি এশিয়ার আপনার উন্নত দেশগুলোর কথা বলেন, ইভেন জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না তো আছেই। তারপরে আপনার ইউরোপে যদি আপনার রাশিয়া এবং ফ্রান্সের কথা ধরেন, জার্মানির কথা ধরেন, প্রত্যেকটা জাতি কিন্তু তার নিজস্ব ভাষাকে আঁকড়ে ধরেই তাদের জ্ঞান বিজ্ঞানে কিন্তু অগ্রসর হয়েছে। আমি সেটাই আপনাকে একটু আগে বলছিলাম। এবং আপনার এখনও দুর্ভাগ্যজনকভাবে সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আমরা আদালতের আদেশগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলায় কিন্তু আমরা দিতে পারিনি, ইস্যু করতে পারি না। তো আমাদের 21 নিয়ে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা এবং যে প্রত্যাশা, যে স্বপ্ন, 21-এর যে প্রেরণা, যে চেতনার কথা আমরা বলি, জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার সত্যিকার অর্থে যদি আমরা প্রচলন করতে না পারি, তাহলে এই ভাষা তো একদিন হুমকির সম্মুখীন হয়ে যাবে। এবং আমরা আমাদের উন্নতি কেন আমরা উন্নত জাতিগুলোর দিকে তাকাই না? তারাও তো ইংরেজির উপর ডিপেন্ড করে না। তারাও তো তাদের ভাষাকে আঁকড়ে ধরেই তাদের বিজ্ঞান, তাদের গণিত, তাদের পদার্থবিদ্যা বলেন, রাশিয়া, চায়না, জার্মান, তো এদের মেইন হয় তাদের নিজস্ব ভাষা, তারপরে ইংরেজি বা অন্য ভাষা, ফরেন ভাষাগুলো। আমরা কেন জানি না অগোচর আমরা কিন্তু আমাদের নিজের মায়ের ভাষা বাংলা ভাষার চাইতে অন্য ভাষাকে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে আপনি যেটা বলে ফেললেন ইংরেজি, সেই কারণে আমি আপনার মতো আমিও আতঙ্কিত, আমিও ভীত যে হয়তো এটা যদি যথাযথ ব্যবস্থা করা না হয়, অচিরে হয়তো আমরা হুমকির সম্মুখীন হতে পারি। এই ভাষার হয়তো ক্ষয়িষ্ণু হতে পারে বা বিলীন হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু আমরা নাকচ করে দিতে পারি না। আমাদের যারা বাইরে যাওয়ার, আমার চায়না যাওয়ার এই 5 বার যাওয়ার সঙ্গে আমি এক্সট্রা অবাক হয়ে যাই। ওরা চায়নার প্রথমেই ওদের বক্তব্য হচ্ছে চাইনিজ ভাষা দিয়ে, ওটার সাথে সাথে ইন্টারপ্রিয়েট করে যায়। এবং আপনারা জানেন চায়না যারা এসছেন আমাদের কাছে এখানে, তারা কিন্তু আমাদের বক্তব্যগুলো বাংলায় শুনেন, ওরা কিন্তু বাংলায় বলেন, ওরা চায়নায় অনুবাদ করে, অনুবাদরা আবার চাইনিজ ভাষাগুলো আমাদেরকে বলে দেয় বাংলায়, তখন আমরা কথা বলি। এইটা হচ্ছে ওদের, এই থেকে আমাদেরকে এখনো শিক্ষা হয়নি। আমাদের দেশের যারা আমলাতন্ত্রকে রাজনৈতিক যারা নেতৃত্বে এসছেন, তাদের মধ্যেও কিন্তু প্রজ্ঞার অভাব অনেকের। সেই জন্যই আজকে এই ব্যাপারে রাষ্ট্রকে সুদৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, প্রফেসর নসরুল কাদির এবং বিশিষ্ট সাংবাদিক জনাব জাহিদুল করিম কোচি। এই জাতি যতদিন, এই দেশ যতদিন বেঁচে থাকবে, এই জাতি যতদিন বেঁচে থাকবে, ততদিনই 21 আমাদের সংকটকালে, 21 আমাদের দুর্যোগকালে, 21 আমাদের জাতীয় জীবনের যে কোনো প্রয়োজনে 21-এর শহীদেরা আমাদের প্রেরণা হয়ে দাঁড়াবে। এবং 21-এর উপর ভিত্তি করেই আমরা কিন্তু আমাদের জাতীয় জীবনের সামনের সমৃদ্ধি, একটা সমৃদ্ধ অর্থনীতি, একটি সমৃদ্ধ সাংস্কৃতিক জাতিসম্পন্ন সভ্য বাংলাদেশ গঠন করার জন্য আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখবো। আজকে এই বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।